বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলাগুলোর একটি আমাদের এই ঐতিহাসিক বগুড়া জেলার ঐতিহ্যবাহী রূপকাঠিয়া উপজেলায় আজকে আমরা এই উন্মুক্ত পথসভায় এসে উপস্থিত হয়েছি। এই উন্মুক্ত পথসভায় সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, একটা নির্বাচিত সরকার এসেছে। এই 2 বছরের যাত্রায় আমরা বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিলাম, আমরা এখন পর্যন্ত বাংলাদেশকে সেই জায়গায় দেখতে পাইনি। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখার পূর্ব পর্যন্ত আমাদের সেই লড়াইটা করার জন্য আমরা বাংলাদেশ ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সহযোদ্ধা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে। আমরা আর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে আজকের কথাগুলো শেষ করব। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে মিডিয়া লক্ষ্য করেন, সংবাদ কিভাবে হয় লক্ষ্য করেন, নিউজ কিভাবে হয় লক্ষ্য করেন, সংসদে কারা কথা বলে কিভাবে কথা বলে লক্ষ্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা লিমিট থাকলেও আমরা বিএনপি সরকারের সময় থেকে শুরু করে দেখছি যে বিএনপির ওই মিডিয়া হাউসগুলোতে, সংবাদপত্রের হাউসগুলোতে বিএনপি তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন লোক বসিয়েছে। বসানোর পরে এখন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই লোকদেরকে নিয়ে আসা হয়। সেই লোকগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের টাকা খায়, আওয়ামী লীগের টাকা খেয়ে জীবন ধারণ করে। তাদেরকে দিয়ে টকশো করা হয়, সংবাদ করা হয়, মিডিয়া পরিচালনা করা হয়, যাদেরকে দিয়ে নতুন করে আওয়ামী লীগের বয়ান বাংলাদেশে উৎপাদন করা যাবে। বিএনপি যদি মনে করে যে তারা শুধু এই দায়গুলো মিডিয়ার উপরে দিয়ে দিবে, আমরা সেটা মানতে রাজি নই। কারণ আমার তথ্যমন্ত্রী আছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আইন শৃঙ্খলা আছে, প্রধানমন্ত্রী আছে। তাদের ইশারা ছাড়া, তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের স্বৈরাচারের দালালরা কোনদিন বাংলায় আবার পুনর্বাসিত হতে পারে না। আমরা স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। গতকালকে আমরা দেখলাম জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে গরম হয়ে যাচ্ছে। জনাব সালাউদ্দিন আহমেদ বলছে কিসের সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন হবে, কিসের শপথ, এই ধরনের কথা বলছে। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন এই নির্বাচনে 50% মানুষ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে। ওই মানুষগুলো 70% ভোট দিয়ে গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যদি সংস্কার না হয়, গণভোট সংখ্যা না হয়, তাহলে বিএনপি কোনদিন পর্যন্ত সরকার হতে পারে না। এক মা বাবার অনুষ্ঠান থেকে
অর্থমন্ত্রী বলেছে শেখ হাসিনা 1 বছরের খাবারের বিল দিয়েছে 35 কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল এসেছে 10 লক্ষ টাকা। একটা মানুষ দিনে 10 লক্ষ টাকা খাইতে পারে? তাহলে সেই মানুষটা খাবারেও চুরি করে, সেই মানুষটা জনগণের টাকা চুরি করে, সেই মানুষটা ক্ষমতার দিকে থাকার জন্য তার নাগরিকদের হত্যা করতে পারে, সেই মানুষ কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে পারে না। তার পদ্মা সেতু নিয়ে এমন এমন গল্প বলতো মনে হয় নিজেদের বাপদাদার জমিতে যে পদ্মা সেতু করেছে, অথচ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু করেছে 30,000 কোটি টাকা দিয়ে। সেই 30,000 কোটি টাকা থেকেও তারা 10,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা বিগত 17 বছরে $240 বিলিয়ন অর্থ দেশের বাইরে পাচার করেছে। এই $240 বিলিয়ন দিয়ে আমার বাংলাদেশে ওই রকম 40টা পদ্মা সেতু করা যেত। আমার সম্মানিত বিশ্বাসের ভাই বোনেরা, এখানে হয়তো বিএনপির অনেকে আমাদের কথা শুনছেন, হয়তো জামায়াতের অনেকে শুনছেন, এনসিপির অনেকে শুনছেন, অন্য অনেকে শুনছেন। শুধু একটা কথা মনে রাখবেন, যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে চায়, আপনার হাসপাতালে রাজনীতি করতে চায়, আপনার উন্নয়নের রাস্তাঘাটে রাজনীতি করতে চায়, যারা প্রত্যেকটা জায়গা থেকে অর্থ পাচার করে লুটপাট করে, তাদের রাজনীতি এই বাংলাদেশে কোনদিন জনগণের রাজনীতি হইতে পারে না। এই কয়েকটা লোক যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে বাজেট থেকে লুটপাট করে, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম বছরের পর বছর ঘুরবে, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ওই ধান্দাবাজ কোনদিন কি এই বাংলাদেশে রাজনীতি করার জন্য নিরাপদ হইতে পারে? ওই চাঁদাবাজরা কি নিরাপদ হইতে পারে? তাহলে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের উত্তরবঙ্গের একটা চরিত্র হইল, আমার বাপদাদা একটা মার্কায় ভোট দিচ্ছে, একটা দল করছে, আমি যদি ওই মার্কায় ভোট না দিই, আমি যদি ওই দল না করি, তাহলে তো আমার মান সম্মান থাকবে না, তাহলে আমি মুখ দেখাবো কিভাবে? আমাদের চিন্তাটা হয় এরকম। কিন্তু আমার বাপদাদারা তাদের আমলে যেভাবে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, আমি যদি তার বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে তো আমাকে ওই জুলুমের শিকার হইতে হবে।
আপনাদেরকে জনগণের বাহিনী হইতে হবে, রাষ্ট্রের বাহিনী হইতে হবে। শেখ হাসিনা পতনের কয়েকদিন আগে বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা যেভাবে নির্লজ্জ ভাবে পালিয়েছে, ব্রিটিশরা পাকিস্তানিরাও এত নির্লজ্জ ভাবে পালায় নাই। শেখ হাসিনা যেভাবে নির্লজ্জ ভাবে পালিয়েছে, বিগত 800 বছরের বাংলার ইতিহাসে লক্ষণ সেনের পর কেউ এভাবে চোরের মতো পালায় নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগামীতে যেন কোনো দলের বাহিনী না হন, জনগণের সাথে থাকবেন, জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এবং পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, আমাদের এই বগুড়ার মাটি জনাব তারেক রহমানের জন্মভূমি। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার মানুষ এটার জন্য গর্ব করতে পারে, বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে। কিন্তু একটা স্পষ্ট করে কথা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। আপনি 17 বছর পর যখন বাংলাদেশে এসেছেন, যখন বাংলাদেশের মানুষ আবাসের নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে, তাদের মুখে শিখেছে, এবারে শেষবারের মতো বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে। আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন, তাহলে হয়তো আগামীতে ভোট পাবেন। কিন্তু যদি মনে না রাখতে পারেন সেই ইতিহাস, যদি সেই আমানত রক্ষা না করতে পারেন, যদি এই গণভোট বাস্তবায়ন না করেন, যদি বাস্তবায়ন না করেন, যদি 70% মানুষের রায়কে অস্বীকার করেন, মনে রাখবেন বিএনপি আজকে আছে কালকে নাই, ধানের শীষ আজকে আছে কালকে নাই, কিন্তু জনগণ সার্বভৌম, জনগণের জন্য আইন, জনগণের জন্য সংবিধান এবং জনগণ চিরস্থায়ী ইনশাআল্লাহ। আপনার কাছে এটাই অনুরোধ, আপনি ভুলেও এই স্পর্ধা দেখাবেন না যে জনগণের সাথে আপনি গাদ্দারি করবেন, বেইমানি করবেন। তাহলে জনগণ গাদ্দারদের সাথে চা করে, আপনিও সেটা থেকে রেহাই পাবেন না ইনশাআল্লাহ। পরিশেষে আমি শুধু আমাদের ভাই, আমাদের পৌর মেয়র পদপ্রার্থী আমাদের আবু বকর ভাই শুধু একটা কথা বলে যেতে চাই, আমাদের এই ভাই আবু বকর ভাই আমাদের কাছে একটু ইচ্ছা ব্যক্ত করেছেন যে এই পৌরসভার মানুষ যদি আমার উপরে রাস্তা রাখে, তাহলে আমি আবু বকর ওসমান আলীদের মতো আমি তাদের নেতৃত্ব হতে চাই, তাদের সেবক হতে চাই। সেটা যদি না পারি, আমি নিজে এখান থেকে সরে যাব। আমার এই ভাইয়ের উপরে, আমাদের এই ভাইয়ের উপরে আপনারা আস্থা রাখবেন। তিনি যদি আমাদের খেয়ালত করেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি তার এই ভোটের আমানত, জনগণের রাস্তার আমানতকে তার বুকের মধ্যে ধারণ করে আমাদের এই দুপচাচিয়া পৌরসভাকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের ভাই ওসমান হাবির জন্য দোয়া করবেন। তার বিচার, তার হত্যার বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত আমরা করবই করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে একসাথে স্লোগান দিতে পারবো, একটু আমরা দেখে একসাথে স্লোগান দিতে পারবো। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপনটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আমরা সবাই হাজির হব, ছুটে ছুটে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। তুমি কে আমি কে, হাজি 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 হাজি, তুমি কে আমি কে, বিচার 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 চাই, হাজি হত্যার বিচার চাই, হাজি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দুপচাচিয়া দুপচাচিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আমরা আপনাদের আমানত জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।